আপনারাও অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমি আসলে বলা যায় যে আজকে এই যে টেবিলটায় বসছি, আজকে কথা বলতেছি, এটা আমার জীবনের সেকেন্ড ইনিংস। যেহেতু স্পোর্টস করছি সারা জীবন, স্পোর্টস করি, স্পোর্টসের ভাষায় বললাম এটা আমার জীবনের সেকেন্ড ইনিংস। আমি অন্তত এবং আমার স্বজনেরা ধরে নিয়েছিলেন যে আর হয়তো কোনোদিন এভাবে বসে কনটেন্ট করতে পারবো না। আমার জীবনের দিন গণনা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে আমি ক্যান্সার বলে একটা মারণ ব্যাধিতে আক্রান্ত, এরকম কিছু রিপোর্ট ডাক্তাররা পাচ্ছিলেন এবং কিছু লক্ষণও ছিল। আমার ফুসফুসে একটা টিউমারও ধরা পড়লো। যেটা হয় এই ধরনের রোগ, যখন আপনাকে ডাক্তার ইঙ্গিত দেয় বা আপনি দেখেন যে আপনার ফুসফুসের মধ্যে একটা টিউমার ধরা পড়ছে, ফুসফুস ক্যান্সার, ফুসফুস ক্যান্সারে তো বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। ফলে আপনি মন আসলে বেশি ধসে পড়ে শরীরের চেয়ে। ফলে আমার কিছু চলতেছিল না। আমার জীবনটা স্তব্ধ হয়ে গেছিল। সেটা আমি নানা পরীক্ষা-নিরীক্ষা পার করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, ডাক্তাররা আপাতত নিশ্চিত হয়েছেন যে আমার শরীরে ক্যান্সারের কোনো কোষ নেই। দুষ্ট কোনো কোষ নেই। তার মানে আমি আপাতত ক্যান্সার মুক্ত। চিরতরে না। এমন না যে আমার আর ক্যান্সার হবে না বা ক্যান্সারের আশঙ্কা নেই। আমাকে একটা ফলো আপ এর মধ্যে থাকতে হবে। আমার ফুসফুসে অন্যান্য কিছু সমস্যা আছে। সেগুলো আমাদের চলার পথে সবারই শরীরে থাকবে। নানা রকম সমস্যা থাকবে, সুবিধা থাকবে, শরীরে কিছু ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। ইঞ্জিন তো, তবে ইঞ্জিনটা স্রষ্টার বানানো। পৃথিবীর বা এই মহাজগতের সবচেয়ে বড় কারিগর যিনি, তার বানানো। ফলে এই ইঞ্জিনটাকে সচল রাখতে হবে আমাদের। এই ইঞ্জিন সচল রাখাটা আমি তো আমার পর্ব করে আসলাম। আমি একটা পর্ব পার করে আসলাম। একটা পর্ব পার করে একটা ট্রানজিশনের মধ্যে আসলাম। এখন আমি এই খবরটা যে জায়গায় বসে যে মুহূর্তে পেলাম, সেই মুহূর্তে আমার একটা জিনিস মনে হলো যে আমি এই যে প্রবল মানসিক সংকটের ভিতর দিয়ে গেছি, এর ভিতরে চিকিৎসাজনিত বা শারীরিক সংকট যদি হয় ১০% বা ৯০%ই আমার বোঝাবুঝির সমস্যা, আমার মনের সমস্যা। তাহলে আমি বাকিটা জীবন কেন না একটু ছোট্ট কাজ করি। সেটা হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে থাকি বাকিটা জীবন। যে এই যে ক্যান্সার, যেটাকে আমরা ঘাতক ব্যাধি বলি, আসলে একে ঘাতক ব্যাধি? এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে থাকি। সেই কথা বলবো আসলে আমার দরজার ওপাশে নামে একটা চ্যানেল করে, সেই চ্যানেলে কথা বলবো। সেখানে কি নিয়ে কথা বলবো, কিভাবে কথা বলবো এবং আমার এই ফাইটটা, এই সময়টা কেমন ছিল, এটা নিয়ে আজকে এই ডি ফর দেবব্রতর কনটেন্টে একটু কথা বলি। দেখেন, শুরুতেই একটা জিনিস আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে এই যে ডি ফর দেবব্রত, এটা আমার স্পোর্টস চ্যানেল, এটা আমার রুটি-রুজি। ফলে এটাতে আমি আমার এই সচেতনতামূলক কাজ, আমার যে স্বেচ্ছাসেবা সোসাইটির জন্য, সেটা কন্টিনিউ করব না। দুটো কারণে, এক হচ্ছে তাহলে মনে হবে ওটা টাকার জন্য করতেছি। ২ নাম্বার হচ্ছে তাহলে ভিউয়ারদের ভিতরে একটা বিরক্তি আসবে যে ভাই আমি আসছি স্পোর্টস নিয়ে দাদার কথা শুনতে, এর মধ্যে দাদা ক্যান্সার নিয়ে কেন কথা বলতেছে। যদিও আমি বিশ্বাস করি আপনারা যারা তরুণ, আপনারা যারা সুস্থ আছেন, প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা উচিত। সেটা যাদের জানার আগ্রহ তারা তো এখানে লিঙ্ক পাবেন, প্রতিটা কনটেন্টেরই লিঙ্ক পাবেন, চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে দেখবেন। আশা করি এটা দেখবেন। আমি একটু আমার স্টোরিটা বলি সংক্ষেপে, গত ২ মাসের জার্নিটা বলি। গত মাসের মার্চ মাসের ৩ তারিখে আমি হঠাৎ করে রাতের বেলায় শুয়ে, আমার এমনিতেই ছোটবেলা থেকে অ্যাজমা আছে, সঙ্গে ধূমপান করতাম। ফুসফুসের অনেক ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ফুসফুসের ব্রঙ্কিওলগুলো আর পেরে ওঠে না। বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। এটাকে সিওপিডি বলে, আরেকটা জটিল টার্ম আছে। এই দুটো জিনিস আমার ফুসফুসকে আক্রান্ত করছে, আমার শ্বাসকষ্ট হয় প্রায়। সেদিনে শ্বাসকষ্ট হচ্ছিল, ওই ইনহেলার নিলাম, পরপরই প্রচণ্ড কাশি আসলো। কাশি আসার পরেই আমি বেসিনে চলে গেলাম। আমি ভাবছিলাম যে মুখের ভেতরে হয়তো কফ আসছে। তারপরে বেসিনে যখন আমি ফেললাম দেখলাম যে রক্ত। ১ম দফাতেই হয়তো ১০০ এমএল এর মতো রক্ত। এরপর ওই জায়গায় দাঁড়ায় থেকে ৫-৬ বার ওই একই পরিমাণে রক্ত বেরোলো। ওই রাতে আরও একবার বেরোলো। তারপরে আমার দাদা নিউরোসার্জন, ও সঙ্গে ব্যবস্থা করলো। আমাকে বাসা থেকে হসপিটালাইজ করা হলো। হসপিটালে ভর্তি হলাম। ওখানে আরও কয়েকবার ব্লিডিং হলো। পরদিন দুপুর পর্যন্ত ব্লিডিং হলো। আমার সর্বোচ্চ যা ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বাংলাদেশে পাওয়া গেল।
পরদিনই আমার একটা সিটি স্ক্যান হলো বুকের। সিটি স্ক্যানে ধরা পড়লো যে অন্যান্য সমস্যা তো আছেই, ওই যেগুলো বললাম, বুকে ক্ষত আছে, ফুসফুসের মধ্যে ফুসফুসটার অবস্থা সুবিধার না। নিদারুণ অত্যাচার সহ্য করছে না বেচারা। ২ পার্টে হলেও তো এই দুজনের উপর দিয়ে খুব অত্যাচার গেছে। গত ২০-২৫ বছর ধরে খুব অত্যাচার গেছে। সেই অত্যাচার এবং জেনেটিকভাবে অ্যাজমা পাইছে। আর ঢাকার পরিবেশ, ঢাকার দূষণ, ঢাকার এই যে আবহাওয়ায় বাতাসে যে সীসা অমুক-তমুক সবকিছু মিলে আমার ফুসফুস আর পারতেছিল না। একই সঙ্গে বের হলো যে ফুসফুসের একেবারে উপরের দিকে, একেবারে উপরের লোবের ডান পাশে একটা টিউমার, ছোট্ট একটা টিউমার, কয়েনের চেয়ে একটু বড়। এটা পাওয়া গেছে এবং টিউমারটার গড়ন দেখে ডাক্তাররা খুব সাহস পেলেন না। ডাক্তাররা বললেন ইমিডিয়েটলি বায়োপসি করার জন্য। বায়োপসিটা করা হয় হচ্ছে ক্যান্সার পরীক্ষা করার জন্য। এখন আবার অনেকজন ডাক্তারের পরামর্শ নেওয়া হলো তো, যেহেতু আমার দাদা ডাক্তার এই সুবিধাটা পেলাম, বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার অংশ নিলেন ব্যাপারটায়। কয়েকজন বললেন যে টিউমারটার সাইজটা তো ছোট, ১৪-১৫ দিন একটু টাইম নেওয়া যাক। টাইম নিয়ে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল ২ ধরনের ওষুধ দেওয়া যাক। তারপরে যদি টিউমারটা বা এই নডিউলটা নাই হয়ে যায়, তাহলে বোঝা যাবে তো যে এটা বিপজ্জনক কিছু না। আর যদি থেকে যায় বা বড় হয় তাহলে তো বায়োপসি করতে হবে। এরপরে ওই পর্বটা শেষ হলো। শেষ হওয়ার পরে আবার সিটি স্ক্যান করা হলো। এবার কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা হলো কালারফুল। সেটা করে দেখা গেল না টিউমার একটু ছোট হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যচক্রে সেটা দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো গেল না। ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে চারপাশের গ্লসি অংশটা, মানে যেটা ইনফেকশন অংশটা ছিল। এখন তাহলে ভেতরের অংশটা কি আসলে ক্যান্সার? এটার জন্য তো তাহলে বায়োপসি করতে হবে। এখন আমারও দুর্ভাগ্য যে টিউমারটা জন্মাইছে হচ্ছে একটা ব্লাড ভেসেলের উপরে। ফুসফুসের ভেতরে তো অসংখ্য রক্তনালী। এর একটা রক্তনালীর উপরে এটা জন্মাইছে। এখন এইটা করাটা বায়োপসি করাটা একটু ঝুঁকিপূর্ণ। একটু না, বেশ ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে কি বায়োপসিটা যেভাবে হয় আমাদের এখানে, ওই সিটি স্ক্যান যে মেশিনটা ও ভিডিও করে অনেকটা বলতে পারেন আপনি। সহজে বোঝার জন্য বলতেছি। শোনেন, আমি এই বিষয়ক যত কথা বলব সব কিন্তু সরলীকরণ হবে। মেডিকেলের কোনো স্টুডেন্ট চ্যালেঞ্জ করবেন না। আপনি ধরে নিবেন যে একটা মূর্খ মানুষের কাছ থেকে শুনতেছেন। সিটি স্ক্যান মেশিনটা আসলে পর্যায়ক্রমিক ছবি তুলতে থাকে। ওই পর্যায়ক্রমিক ছবি তুলতে থাকা অবস্থায় প্রায় ভিডিও হয়ে যায়। আপনারা জানেন সেকেন্ডে যদি ২৪ টা ছবি হয় তাহলে তো প্রায় ভিডিও। ওটা দেখে ডাক্তার একটা নডিউল ঢুকায় দেন। নডিউল দিয়ে কোষ তুলে আনেন। ওই কোষটা পরীক্ষা করা হয়। এটাই হচ্ছে বায়োপসি। এখন এটা তুলতে গিয়ে যদি ফুসফুসে খোঁচা লাগে বা ব্লাড ভেসেলে খোঁচা লাগে তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। আমার ফুসফুস এমনিতেই কৃত্রিম বাতাসে বেশ খানিকটা অংশ ভরে আছে। আমার ফুসফুস পুরোপুরি প্রসারিত হয় না। আরও বাতাস লিকেজ হয়ে যে জায়গায় বাতাস থাকার কথা না, এয়ার টাইট অংশে আরও বাতাস ঢুকে যেতে পারে। ফলে একটা জীবন মরণ পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে, ব্লাড ভেসেলটা খোঁচা লাগলে তীব্র ব্লিডিং শুরু হতে পারে। তখন আমাকে কিছু চিকিৎসকের পরামর্শ দিলেন যে বেটার এই ধরনের বায়োপসি ইন্ডিয়াতে কিছু হসপিটালে ভালো হয়। সেখানে গেলাম। তারা বায়োপসি করার আগে তারা পেট সিটি স্ক্যান বলে একটা পারমাণবিক পরীক্ষা আছে, নিউক্লিয়ার মেডিসিনের এই টেস্টটা করা হলো। ওটাও সিটি স্ক্যান দিয়েই করা হয়, কিন্তু তার আগে শরীরে রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ ঢুকানো হয়। বুঝেন কি অবস্থার ভিতর দিয়ে গেছি আমি। রেডিও অ্যাক্টিভ ছিলাম পুরো একদিনের জন্য। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আসলে ওইরকম রেডিও অ্যাক্টিভিটি না, খুব সামান্য রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, গ্লুকোজের একটা আইসোটোপ ঢুকায় দেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে ক্যান্সার যেসব জায়গায় থাকে, ক্যান্সারের কোষগুলোর সবচেয়ে প্রিয় খাদ্য এবং আসলে প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ। তারা তো গ্লুকোজ পেলে একেবারে হামলে পড়ে। ফলে রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ যদি ঢুকায় দেওয়া হয় এবং সেটাকে যদি ট্রেসার হিসাবে পাঠানো হয় এবং সিটি স্ক্যান মেশিন যদি ওটাকে ট্রেস করতে থাকে, তাহলে দেখবে কোথায় কোথায় কোষগুলো ওরে ভুবুক্ষুর মতো খাচ্ছে। যে জায়গায় খাচ্ছে সেই জায়গাগুলোতে ক্যান্সার আছে। সহজ হিসাব। এখন এই পরীক্ষাটা আমাদের দেশে যে কারণে আমাকে চিকিৎসকরা করতে নিষেধ করছিলেন সেটা হচ্ছে যে আমার ফুসফুসে যেহেতু অলরেডি অনেক ইনফেকশন আছে, এছাড়াও শরীরে অনেক ইনফেকশন আছে। আমার এই শরীরের লোয়ার পার্টেও অনেক ইনফেকশন আছে। প্রুভেন ইনফেকশন। ফলে আমার ক্ষেত্রে এই আ পরীক্ষাটা খুব ভালো রেজাল্ট দেবে না। কারণ ইনফেকশনের ওই জায়গায় কোষগুলোর আচরণ প্রায় একই রকম হয়। ফলে মনে হবে সারা শরীরে ক্যান্সার। কিন্তু ওখানে প্রোটোকল অনুযায়ী ওটা করা হলো এবং সৌভাগ্যক্রমে ওই যে দেশের যে ডাক্তার আমাকে ২ কোর্স অ্যান্টিবায়োটিক, ১ কোর্স করাইছিলেন, অ্যান্টিফাঙ্গাল করাইছিলেন, ওটার ফলে শরীরের ইনফেকশনগুলো শান্ত ছিল। ফলে আমার শরীরে আসলে ক্যান্সারের কোনো কোষই পাওয়া যায় না। কোনো রকম কোনো মানে অতি সক্রিয় কোষ পাওয়া যায় নাই।
সেটা ক্যান্সারও না, ইনফ্লামেশনও না, ইনফেকশনও না, টিবিও না। টিবি যে নাই সেটা আগেই নিশ্চিত হয়ে গেছিলাম। বাংলাদেশে যত রকম টিবি পরীক্ষা করা যায়, বাংলাদেশে মানে এটা আমি আইসিডিডিআরবিতে করাইছি, পৃথিবীর সর্বোচ্চ মানের টিবি পরীক্ষা করায় গেছি। ফলে টিবি নাই আগে থেকেই নিশ্চিত হয়ে গেছে। ফলে ডাক্তাররা খুব সহজে রুল আউট করে দিচ্ছেন যে আপাতত কোনো ক্যান্সার নাই। তবে সুপ্ত ক্যান্সার তো হতে পারে, ওই যে টিউমারটা। এছাড়াও আমার কিডনির পাশে একটা নডিউল পাওয়া গেছে, যেটা আগে জানা যায়নি। এটার সাইজ বরং বড়। এটাও সুপ্ত ক্যান্সার হতে পারে, এইজন্য আমাকে রেগুলার ফলো আপে থাকতে হবে। ফরগেট ইট, আমার স্বাস্থ্যের কথা ভুলে যান। আমি এই খবরটা পেলাম কি করে? আমি যেদিন রিপোর্ট আসার কথা, আমি সাহসে ভর করে হসপিটালে রিপোর্ট আনতে যেতে পারি নাই। আমার অ্যাটেন্ডেন্ট যে ছেলেটা ছিল নয়ন, ও আমার দীর্ঘদিনের সঙ্গী। যখন যেখানে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাই, ও আমার সঙ্গে থাকে, একটা উদ্যোগ নিলেও আমার সঙ্গে থাকে। এখানেও ও আমার সঙ্গে ছিল। নয়নকে বললাম, যাও বাবা তুমি একা রিপোর্ট কালেকশন করে নিয়ে আসো। আমি কি করলাম, আমি যে হোটেলটায় ছিলাম, ওই হোটেলটার পাশেই একটা কৃত্রিম গঙ্গা নদী আছে। তো মানে ওই ওখানে মূর্তি বিসর্জন দেওয়ার জন্য ওরা প্রয়োজনে একটা লেক কাটছে, লেক কেটে ওটা পাইপ দিয়ে গঙ্গা নদীর সঙ্গে কানেক্ট করছে। ফলে আমাদের শাস্ত্রীয় মতে ওটা গঙ্গার মর্যাদা প্রাপ্ত। আমি ওই ঘাটে গিয়ে বসলাম। বসে আমি নদীর জলের দিকে তাকায় রয়েছে। আমি জানি যে এখানে বসে আমি খবরটা পাবো। আর নয়ন যাচ্ছে, নয়ন ওখানে বসে খারাপ হলে সাহস পাবে না ফোন দিতে, রিপোর্টটা নিয়ে এখানে চলে আসবে। ভালো হলে ওখান থেকে ফোন দেবে। আমি ওখানে বসে আছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই দূরে আজানের ধ্বনি পাওয়া যাচ্ছে। যদিও পশ্চিমবাংলায় আজানের ধ্বনি শোনাটা একটু কঠিন। সহজে মসজিদ খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে জায়গাটায় ছিলাম ওখান থেকে একটা আজানের ধ্বনি শুনতে পাচ্ছি। বুঝতেছি চোখ বুজেই যে সন্ধ্যা হয়ে আসতেছে। এই পাশেই শঙ্খধ্বনি শুনতেছি। মানে সর্বধর্ম মতে আস্তে সন্ধ্যা ঘনায় আসতেছে গঙ্গা নদীর ঘাটে। এখন গঙ্গা নদীর ব্যাপারটা আপনারা যারা জানেন, তারা জানেন গঙ্গা হচ্ছে আমাদের বিসর্জন দেওয়ার জায়গা। পাপ বিসর্জন, অহংবোধ বিসর্জন, আমিত্ব বিসর্জন, সমস্ত অন্যায় অপরাধ সবকিছু ওখানে বিসর্জন দিতে হয়। একই সঙ্গে সন্ধ্যা হয়ে আসতেছে, মানে শেষ হয়ে আসতেছে। আমার অনুভূতিটা একটু কল্পনা করেন যে আমার ক্যান্সার আছে কিনা এই রিপোর্ট আনতে লোক গেছে হসপিটালে, আর আমি এই একেবারে সায়ং সন্ধ্যাকালে যে সময় সবকিছু শেষ হয়ে আসতেছে, সেরকম সময় বিসর্জন ঘাট, জায়গাটার নামই বিসর্জন ঘাটে আমি বসে আছি। কি বিসর্জন দেওয়ার জন্য? নিজেরে বিসর্জন দেওয়ার জন্য বসে আছি। তখন হসপিটাল থেকে ফোন আসলো। হসপিটাল থেকে ফোন আমাকে করা হলো। ইন্টারন্যাশনাল বিজনেসের যে প্রধান ওখানকার, ওনার সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছে, সখ্যতা হয়েছে। উনি ফোন করে বললেন যে, "দাদা তোমাকে একটা খারাপ খবর দেবো, একটা ভালো খবর দেবো।" তো আমি তো বুঝে ফেলছি যে খারাপ খবরটা কি। আমি বললাম, "খারাপটা আগে বলো, ভালোটা পরে হয়তো একটু মন ভালো করতে পারে।" বলল, "খারাপটা হচ্ছে এই যে আমার তোমাকে মিষ্টি খাইয়ে খবরটা দেওয়া উচিত ছিল। তো মিষ্টিটা সামনাসামনি খাওয়াতে পারতেছি না, কারণ তুমি সামনে নেই।" তো এটুকু বলার পরে একেবারে নির্বোধ মানুষটা তো পরের বাক্যটা বুঝতে পারছে। আমি বলছি, "ভালো খবরটা কি?" ও যদিও আমারকে আর বলতে হতো না। বলছে যে, "তোমার শরীরে আ কোনো আ আগ্রাসী কোষের উপস্থিতি পাওয়া যায় নাই। যার অর্থ যে তোমার শরীরে আপাতত কোনো ক্যান্সার নেই। আ এসইউভি ম্যাক্স ইনডেক্স আ ক্যান্সার আ সাসপেক্টেড শুরু হয় ২ থেকে ৫ পর্যন্ত গ্রে জোন, ৫ এর উপরে নিশ্চিত ক্যান্সার, আর ২ এর নিচে থাকলে নিশ্চিতভাবে রুল আউট। তোমার আসছে 0.9, মানে ১ ও ওঠে নাই।" আমি আ আসলে আমি এমনিতেই খুব ভঙ্গুর মানুষ, খুব ভঙ্গুর মানুষ। আমি সহজে কেঁদে ফেলি, কারোর কষ্টের গল্প শুনলে সহ্য করতে পারি না। একটা কষ্টের সিনেমা দেখলে আমার সারাটা রাত আর ঘুম হয় না, শুধু কান্না হয়। আমি কষ্টের একটা বই পড়লে আমার খুব কান্নাকাটি। আর নিজের এরকম একটা সময় আমি আসলে অনেকক্ষণ ওখানে বসে কান্নাকাটি করছি। আমার ফ্যামিলি মেম্বাররা বারবার ফোন দিচ্ছিল, শান্ত হতে বলতেছিল, রুমে যেতে বলতেছিল। আমি বুঝতেছিলাম যে এই শান্ত হওয়াটা খুব জরুরি না। আমি কাঁদি না। এই কান্নার এক পর্যায়ে আমার মনে হলো যে ঠিক আমি যে প্রক্রিয়াটার ভেতর দিয়ে ২ মাস গেলাম, বহু মানুষ ২ বছর, ২০ বছর প্রায় জীবনটা ধরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই যে ভয়াবহ টেনশন, আজকে এই রিপোর্ট, কালকে ওই রিপোর্ট, এই যে ক্যান্সার নিয়ে আতঙ্ক। এমনিতে সুস্থ মানুষগুলো আমাদের দেশে এখন তো ক্যান্সার হাউসহোল্ড একটা ব্যাপার হয়ে গেছে না? অলমোস্ট আপনি আপনার পরিচিত সবার বাসায় শুনবেন কেউ না কেউ তার কোনো না কোনো রিলেটিভ, কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ক্যান্সারে আক্রান্ত। তো এই যে একটা টেনশন, এটার ভিতর দিয়ে তো আমাদের ২০ কোটি মানুষের ২০ কোটি মানুষই যাচ্ছে। সে নিজে না হোক, তার ফ্যামিলির কেউ যাচ্ছে, বন্ধুরা কেউ যাচ্ছে। মানে এই টেনশনটা আমার কাছে তৎক্ষণাৎ মনে হলো যে এই টেনশনের অনেকটাই তো কৃত্রিম। আসলে এই ২ মাস ধরে আমি তো একটা অলীক আতঙ্কের পেছনে দৌড়াইছি, যেটা আমার নাই। তাহলে শুধু সেটা না, ক্যান্সার থাকলেই বা কি হতো? পরে আমি ভাবতেছি যে ক্যান্সার থাকলেই বা কি হতো? আমার ফার্স্ট স্টেজে একটা ক্যান্সার ধরা পড়তো।
তাতে কেউ তো সঙ্গে সঙ্গে মরে যায় না। এর চেয়ে তো হার্ট অ্যাটাক কঠিন ব্যাপার। এর চেয়ে তো অনেক রোগ আছে কঠিন ব্যাপার যে আপনি হইলেই মরে যাবেন, স্ট্রোক করলেই মরে যাবেন। ক্যান্সার তো ফাইট করার সুযোগ আছে। তো হোয়াই নট যে আমরা সবাই মিলে এটা নিয়ে কথা বলা শুরু করি? কথা তো অনেকেই বলতেছেন। আমরা আরেকটু বলি যে আমি লোকেদের অন্তত এটুকু বলার চেষ্টা করি যে ভাই ক্যান্সার ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা এত এক বাক্যে বললেই হবে না। এটা নিয়ে নানা রকম কথা আছে। এখন আমি কে? আমি তো দেবব্রত মুখার্জি। দুনিয়ার মূর্খদের তালিকা করলেও হয়তো আমাকে সে তালিকায় খুব গুরুত্বপূর্ণ কোনো স্থান দেওয়া হবে না। আমার কোন অধিকার আছে, আমার কোন যোগ্যতা আছে যে আমি চিকিৎসা শাস্ত্রের এরকম সর্বোচ্চ কঠিন একটা বিষয় নিয়ে কথা বলব। পরে আমি ঘোটাঘুটি করতে গিয়ে দেখলাম যে না, এই কাজটা আমার মতো মূর্খ না হলেও মোটামুটি অচিকিৎসক, অবিজ্ঞানী লোকেরা অনেকেই করেন। এবং সেজন্য কিছু সার্টিফিকেশনের পদ্ধতি আছে, কিছু স্বীকৃতির পদ্ধতি আছে এবং এটাকে ওয়েলকাম করে চিকিৎসক সমাজ। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আপনি কাজ করবেন হচ্ছে সচেতনতার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে। এজন্য আমেরিকান ক্যান্সার সোসাইটি, WHO এরা বিভিন্ন রকমের ট্রেনিং করায়। আমি ভাবলাম যে আমি বাকিটা জীবন আমার কাজের পাশাপাশি, জীবন চালানোর পাশাপাশি এই কাজটা করে যাব। আমি আসলে মানুষকে অন্তত ক্যান্সার থেকে কিভাবে দূরে থাকা যায় এবং ক্যান্সার ধরা পড়লে কি করতে হবে? ক্যান্সার ধরা পড়লে দেশে বিদেশে কোথায় কি চিকিৎসা মেলে? কম খরচে কি চিকিৎসা মেলে? বেশি খরচে কি চিকিৎসা মেলে? ক্যান্সার চিকিৎসার জন্য কোথাও গেলে ওখানে কি করতে হয়? কি সাপোর্ট পাওয়া যায় কোথাও? কোথায় সুযোগ আছে? ক্যান্সার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। এখনো পর্যন্ত মানুষের হাতের নাগালে বাইরে। ফলে কোথায় কোন হসপিটালে, কোন কর্পোরেট হসপিটালে কি সুযোগ আছে এপ্লাই করার? যেটা করলে ওখান থেকে একটা ফান্ড পাওয়া যায়। এরকম নানা রকম জিনিস জানার চেষ্টা করছি এই কয়দিন ধরে। এই কয়দিনে আমি চুপ করে বসে থাকি না। এই জিনিসগুলো জানার চেষ্টা করছি। অলরেডি আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউটে এপ্লাই করে ফেলছি এবং ওনারা ওয়েলকাম করছেন। আমি একটা কোর্স করব। সেই কোর্সটা শেষ হওয়ার পরে আমি প্রফেশনালি কথা বলতে পারব। আমি অথরাইজড হব এই বিষয়গুলোতে। তার আগ পর্যন্ত আমি আসলে সাধারণ জ্ঞান নিয়ে কিছু কথা বলব। যে আসলে ক্যান্সার কেন ঘাতক ব্যাধি? ক্যান্সার থেকে দূরে থাকতে গেলে কি করতে হয়? এগুলো তো আমরা ইন্টারমিডিয়েটের বইতেই পড়ছি, 9-10 এর বইতেই পড়ছি। সেই জ্ঞানটা আরেকটু ঝালাই করে নিয়ে, আরেকটু ক্রস চেক করে নিয়ে সেই জ্ঞানের কথাগুলো বলব, যেগুলো বলতে কোনো মেডিকেল বিদ্যা লাগে না। দেবব্রতর মতো মূর্খ মানুষও বলতে পারে। এগুলো বলব। এরপরে কোর্স দুটো হয়ে গেলে আশা করি একটু একটা সার্টিফিকেটের জোরে হলেও আমি এই জিনিসটা নিয়ে আজীবন কথা বলে যেতে চাই। সেই আজীবনটা কতদিন তো কেউ জানে না। আজকেই এটাই শেষ হতে পারে। আজীবনের তো কোনো নিশ্চয়তা নেই। যে ওই যে সেই বিখ্যাত গল্প যে এই যন্ত্র কতদিন চলবে? আজীবন। তখন লোকটা তো আ প্রায় ৪০ বছর বেঁচে গেছে। কিছুদিন পরে যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। দোকানদাররা গিয়ে বলতেছে যে, "তুমি তো বলছিলে আজীবন চলবে।" দোকানদার বলতেছে, "আপনারা দেখে তো আমি ভাবছিলাম কালকেই মরে যাবেন। আপনি যে এতদিন বাঁচবেন এটা বুঝছি নাকি?" তো আমার আজীবন কতদিন এটা তো একমাত্র স্রষ্টা জানেন। কিন্তু সেইটা যতদিনই হোক আমি এই কাজটা করে যাব। এবং এই কাজটা বিনিময়ে আমি কিছু আ একেবারেই চাই না। যদি নিতান্ত কোথাও থেকে কিছু এসে যায়, সেটা আবার মানুষের জন্যই ব্যয় করা হবে। যদিও আমি আ অভাবী মানুষ, ধার দেনা করে চলি আ এবং আ টাকার লেনদেনের জায়গায় আমি সৎ থাকতে পারি নাই এই জীবন পর্যন্ত। সেকেন্ড ইনিংসে নিজের কাছে নিজে সৎ থাকতে চাই, কথা দিচ্ছি না কাউকে। কথা দিয়ে বড় সাজার কোনো দরকার নেই। আমি নিজের কাছে নিজে সৎ থাকতে চাই। এই সেকেন্ড ইনিংসে আমি পেশার জন্য কি করব আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। এই চ্যানেলটাই আমার একমাত্র ভরসা হবে নাকি কোথাও চাকরি-টাকরিতে জয়েন করতে হবে এখনো ঠিক পরিষ্কার না। তবে যা করি না কেন পাশাপাশি এই সচেতনতার কাজটা করে যাব। আরেকটা মানুষের জন্য করে যাব। এই যখন ১ম ডাক্তার বললেন যে বায়োপসি করতে হবে, বায়োপসি শব্দটা তো জানি। তখন তো আমার মনে হলো যে দেখেন কিভাবে পণ্ডিত এবং মূর্খ একাকার হয়ে যায়। আমার জীবনের প্রিয়তম মানুষটা, লেখকটা যাকে কাছাকাছি দেখি নাই, সেই হুমায়ূন আহমেদ মারা গেলেন ক্যান্সারে। আমার বাবা মারা গেলেন ক্যান্সারে। আবার আমার আজকে ক্যান্সার সন্দেহ করতেছেন ডাক্তাররা। হুমায়ূন আহমেদ স্যার খুব করে চাইছিলেন একটা ক্যান্সার ইনস্টিটিউট করা বাংলাদেশে। হলো না তো পারলেন না। যদিও স্যারের কিছু অনুসারী সেটা করার চেষ্টা করে যাচ্ছেন। তো আমি তো আর ঐরকম কেউ না যে আমি একটা ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগ নেব। আমার কথায় কেউ ক্যান্সার ইনস্টিটিউটের জন্য করবে। স্যারের কথাই হলো না। কিন্তু আমার মনে হলো যে স্যারের প্রতি শ্রদ্ধা জানানোরও এটা একটা সুযোগ। স্যার তো ক্যান্সারের ট্রিটমেন্টই চাইছিলেন। আমি তো ট্রিটমেন্ট দিতে পারব না। না আমি দেবব্রত অন্তত ২ জন লোককে সচেতন তো করতে পারি। পথ তো দেখাতে পারি যে এই পথে যান, টেনশন কমবে। এই পথে যান, প্যানিক কমবে। প্যানিক করে না। ক্যান্সার ইস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি এই কথাটা বাকি জীবন বলে যেতে চাই। সেটা হুমায়ূন আহমেদের নামে বলে যেতে চাই, আমার বাবার নামে বলে যেতে চাই, আপনাদের যার পরিবারে যে ক্যান্সার আক্রান্ত তার নামে বলে যেতে চাই।
আমি এই কথাটা নানাভাবে বলে যেতে চাই যে ক্যান্সার জীবনের শেষ না। আমাদের বেঁচে থাকার জন্য একটা নির্ধারিত সময় স্রষ্টা দিয়ে পাঠাইছেন। তার আগে কেউ আমাদের তুলে নিতে পারবে না। এসব ক্যান্সারের ভয় পেয়ে লাভ নাই। একমাত্র ভয় পেতে হবে স্রষ্টাকে। এই কথাগুলো বলে যেতে চাই। সেই চ্যানেলটা অবশ্যই নাম হুমায়ূন আহমেদীয় নাম, 'দরজার ওপাশে'। এটা একটু ভাবছি যে ক্যান্সার জিনিসটাকে আমাদের কাছে খুব রহস্যময় মনে হয় তো এবং ভয়ংকর মনে হয় যে দরজা খুললেই বোধহয় মৃত্যু। ব্যাপারটা তো তা না। দরজার ওপাশে কি আছে দেখা যাক না। আর নামটা কোত্থেকে নেওয়া তো বুঝতেছেনই। হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের ২য় বই 'দরজার ওপাশে'। 'দরজার ওপাশে' নামে এই চ্যানেলটা শুরু করতে চাই। স্যারের প্রতি ট্রিবিউটও বলতে পারেন, আমার জীবনের প্রতি ট্রিবিউট এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। আমি যে কথা বলতে পারতেছি এটার কৃতজ্ঞতা। ও আশা করি আমার এই যাত্রায় আপনারা থাকবেন লাভালাভের কোনো রকম কোনো আশা না করে এবং কোনো রকম কিছু পাওয়ার আশা না করেই এটাতে থাকবেন এবং আপনারা যদি কোনো রকম সুযোগ থাকে এখান থেকে পাওয়া তথ্যগুলো যেখানে খুশি সেখানে ছড়ায় দেবেন। অবশ্যই এগুলো মেডিকেল তথ্য না, অবশ্যই এগুলো লাইফস্টাইল তথ্য। লাইফস্টাইল তথ্য হিসাবে মানুষের কাছে ছড়ায় দেবেন। সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আপনাদের দোয়া, ভালোবাসা, প্রার্থনা না থাকলে দেবব্রত এখানে বসে কথা বলতেছে, ঘটনা জীবনেও ঘটতো না। জীবনেও না। এত বড় একটা পাপী মানুষকে স্রষ্টা এরকম একটা মিরাকল ঘটায় দেবেন। স্রষ্টা আবার ফিরায় এই চেয়ারে বসায় দিবেন। এটা হয় না। এটা হইছে শুধু আপনাদের ভিতরে কে সেই পুণ্যাত্মা, কে সেই আ মহান ব্যক্তি যার প্রার্থনা স্রষ্টা কবুল করছেন আমি জানি না। হয়তো আপনারা অনেকেই সেসব কারণে আজকে এখানে এসে এত কথা বলতে পারলাম। আশা করি আমরা সবাই মিলে এই পথটাও পাড়ি দিতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ।